জেনারেল মঞ্জুরের ভাই অ্যাডভোকেট একজন ছিলেন, ওনার নামটা আমি এই মুহূর্তে ভুলে যাচ্ছি। উনি কিন্তু একটা মামলা করেছিলেন জেনারেল মঞ্জুরের হত্যাকাণ্ড নিয়ে। পরে এই যে আমি মেজর জেনারেল লতিফের কথা বললাম, যিনি ডিজিএফআই ছিলেন, তাকে কিন্তু আটক করা হয়েছিল। পরে আবার উনি কিন্তু মুক্তি পেয়েছিলেন। পরে আর এই মামলাটা কিন্তু আগায়নি, কোনো একটা রহস্যজনক কারণে আগায়নি। মানে জেনারেল এরশাদ এর ভূমিকা কি ছিল, তদানীন্তন সেনা কর্তৃপক্ষের কার কীরকম ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কি ভূমিকা ছিল, এগুলো নিয়ে কিন্তু সেনাবাহিনীর মধ্যেও অনেক কথা আছে। বাইরেও যারা এগুলো নিয়ে গবেষণা করেছেন তারাও এগুলো নিয়ে কথা বলছেন। এই অ্যান্থনি মাসকানাসও বলছেন, এই ব্রিগেডিয়ার শাখাও তো তার একটা বইয়ের মধ্যে এগুলো মানে এনেছেন। যারা সাংবাদিকরা এগুলো নিয়ে সিনিয়র আগে যারা ছিলেন লিখেছেন, তারাও কিন্তু এগুলো নিয়ে প্রশ্ন করেছেন। এই প্রশ্নগুলোর পাওয়ার শেষ সুযোগ মনে হয় এই মেজর মোজাফফরের কাছ থেকে। এই সুযোগটা যেন আমরা না হারাই, তাকে যেন সুরক্ষিতভাবে রাখা হয়, তাকে ভালোভাবে রাখা হয়, এবং মানে যেহেতু একজন বয়স্ক ব্যক্তি, তারকে জেরা করে তার কাছ থেকে যতটুকু পারা যায় এই হারানো সূত্রগুলা উদ্ধার করা দরকার। এবং এটা জাতির জানার অধিকার আছে। তার কারণ একটা জেনারেল জিয়াউর রহমানের মতো একজন জনপ্রিয় রাষ্ট্রপতি, একজন মুক্তিযোদ্ধাকে এভাবে হত্যা করা হয়েছে, যা বাংলাদেশের ইতিহাসের মোড় ঘুরিয়ে দিয়েছিল। এবং এটার সাথে ভিনদেশি শক্তি জড়িত আছে। যদি জড়িত না থাকতো তাহলে আকাশবাণী থেকে তার মৃত্যুর খবর প্রথম প্রকাশ করা হতো না। আর যদি জড়িত না থাকতো তাহলে এই যে এদেরকে অপরাধীদেরকে ভারতে আশ্রয় দেওয়া হতো না। তাদেরকে আশ্রয় দেওয়া হয়েছিল। এরকম বহু অপরাধীকে ভারতে আশ্রয় দেওয়া হয়, এখনো দেওয়া হচ্ছে। এবং কেন দেওয়া হয়? আপনি যদি জানেন যে পার্শ্ববর্তী রাষ্ট্রের একজন প্রেসিডেন্টকে খুন করে আসছেন, ধরেন ভারতের কাউকে খুন করে আসলে আমাদের দেশকে আশ্রয় দিবে? আমরা তো আশ্রয় দিব না। এখন আপনি বলতে পারেন থাইল্যান্ডে গিয়ে পালিয়েছিলেন, এরাও ভিন্ন নামে গিয়ে পালিয়েছিলেন, কিন্তু থাইল্যান্ডের হয়তো অত খোঁজ রাখেন। এরা আমাদের পরবর্তী সরকার, ওই যে মাসুদ কামাল ভাই যেটা বললেন যে এরশাদ যে চলে আসছিলেন, এরশাদ এসে কিছুই করেননি, পরবর্তীতে এগুলো সব ধামাচাপা দিয়েছে।